যে আমার পিতা একজন গর্বিত রাজাকার ছিলেন। আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে, আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে। 15 আগস্টের কথা মনে নাই? 15 আগস্টের কথা মনে আছে? এটা পুরো গোষ্ঠী ছাপা ফেলে দিছে, পালাইছো তোমরা। একজন নিপীড়িত মানুষ যাকে আমরা চিনি না এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হয়তোবা তার জীবনের একটা রহস্য আমরা জানি না। হ্যাঁ, বাংলার মানুষের কাছে আজ তিনি একজন সফল ব্যক্তি, কিন্তু এই সফলতা তিনি কখনোই চায়নি। তার জীবনে একটাই লক্ষ্য ছিল এদেশে সত্যকে প্রতিষ্ঠা করা, আর যার ফলে গুনতে হয়েছে তাকে অজস্র কালো রাত, ঢলে পড়তে হয়েছে বারবার মৃত্যুর কোলে। হ্যাঁ, আমরা এমনই একজন ব্যক্তিত্বর জীবনী সম্পর্কে জানতে চলেছি, কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কে এই ব্যক্তি যিনি বাংলার মানুষদের নিয়ে এত চিন্তা করত? মোহাম্মদ ইলিয়াস হুসাইন। হ্যাঁ, আমি এই ব্যক্তিত্বটার কথাই বলছি, যিনি কিনা বিদেশে থেকেও প্রত্যেকটা মানুষের চোখ খুলে দিয়েছেন এদেশের হিংস্র হায়নাদের বিপক্ষে। বাংলার প্রত্যেকটা মানুষই তার কাছ থেকে এখন শেখে অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই, তাহলে সে একদিন ঘাড়ে চড়ে বসবে। আমরা হয়তোবা অনেকভাবেই ইলিয়াস হুসাইনকে চিনি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিভিশন, কিন্তু আমরা জানি না এই অকুতোভয় ব্যক্তিত্বর জীবনী সম্পর্কে। এই মানুষটা এদেশে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে কতই যে নিপীড়িত হতে হয়েছে আমরা জানি না। তার জীবনে কি কি মারাত্মক কাহিনী ঘটে গিয়েছে আমরা জানি না। তার জীবনের ডার্ক সাইড সম্পর্কে এমন কি হয়েছিল তার সাথে যে শেষ পর্যন্ত তাকে এ দেশ ছাড়তে হয়েছিল। চলেন আজকে এই ব্যক্তিত্বটাকে খুব ভালোভাবে চিনে আসি। 1988 গাজীপুর। তার জন্ম সুন্দর এক মুসলিম পরিবারে, কিন্তু তার কালো জীবনের সূচনাই হয়েছিল এই পরিবারের জন্ম নিয়ে, যে পরিবার সর্বদাই নিপীড়িত হয়ে আসছিল। কালো জীবন, এই কথাটা কেন বললাম সে বিষয়ে একটু পরে জানা যাক। চলেন আগে জেনে আসি এদেশের মানুষের কাছে তিনি প্রথম কিভাবে পরিচিতি লাভ করেন। ছোটবেলা থেকে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তার উদাহরণ পাওয়া যায় সেই সাদা কালো যুগের বিটিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে, যার নাম ছিল নতুন কুড়ি। তিনি সর্বপ্রথম মানুষের নজর কাড়েন এই নতুন কুড়ি অনুষ্ঠান থেকেই। আগেই বলেছিলাম তিনি একজন তুখর মেধাবী ছাত্র ছিলেন, তাই কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। আর এটা প্রত্যেকটা মানুষই জানেন, যিনি অন্যায়কে প্রশ্রয় দেয় না তার শত্রুরও অভাব হয় না। কেন এই কথা বললাম এই বিষয়ে একটু পরে আলোচনা করা যাক। আগে জেনে আসি ইলিয়াস হুসাইনের এত দূরে আসার প্রথম ধাপ কি ছিল, কি প্রতিভা ছিল তার মধ্যে। ইলিয়াস হুসাইন সর্বদাই সকল বিষয়ে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারতেন। এটাই ছিল মূলত তার মাল্টি ট্যালেন্টেড পাওয়ার, যার ফলটাকে কাজে লাগিয়ে তিনি প্রাপ্ত বয়সে প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। কিভাবে তিনি এত জনপ্রিয়তা পেয়েছিলেন? ইলিয়াস হুসাইন কখনো অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়নি, এবং তারই ফলশ্রুতিতে সে প্রথম তার ক্যারিয়ার শুরু করেন একটি টেলিভিশন শোর মাধ্যমে, যার নাম ছিল গুড মর্নিং বাংলাদেশ। এটি মূলত চ্যানেল 1-এর একটি শো ছিল, আর এটাই তার কর্মজীবনের প্রথম ধাপ ছিল। এরপরে তিনি আরো অনেক টেলিভিশনের শোতেই কাজ করেছেন, যেগুলো বিষয় সম্পর্কে না জানালেও এটা আপনাকে জানাতে চলেছি কিভাবে তার ডার্ক জীবনগুলো শুরু হয়েছিল। ইটিভি, 21 টেলিভিশন, এমন একটা মানুষও নেই যিনি কিনা এই চ্যানেল সম্পর্কে জানেন না। ইলিয়াস হুসাইন এই চ্যানেলের একটি চরম মারাত্মক শোতে উপস্থাপক হিসেবে কাজ করেছেন, যেখানে বাংলাদেশের সকল অন্যায় সম্পর্কে, ফ্যাসিস্টবাদী রাজনীতি সম্পর্কে, এদেশের কূটনৈতিক কার্যকলাপ বিষয়গুলো সম্পর্কে, যেসব ব্যক্তিরা এ ধরনের জঘন্যতম কাজের মাধ্যমে এই দেশটাকে ধ্বংস করে ফেলছে, বাংলার মানুষের কাছে এ সকল সন্ত্রাসীদের মুখ উন্মোচন করতে সচেষ্ট হয়েছিল তার এই অনুষ্ঠানটি, যার নাম 21-এর চোখ। যখন এই বাংলাদেশের প্রায় সকল চ্যানেল, সকল সাংবাদিকই আওয়ামী লীগ নামের এই ফ্যাসিস্ট রাজনীতির কাছে নিজেদের মানবতাকে বিক্রি করে দিয়েছিলেন, তারা যেভাবে রিপোর্ট লিখতে বলেছিলেন, যেভাবে উপস্থাপনা করতে বলেছিলেন সেভাবেই করেছেন, তখন এই ব্যক্তিটি মানবতা বিক্রি করে দেওয়া প্রত্যেক সাংবাদিকদের ভিড়েও অনম্যান আর্মি হয়ে এদেশের জন্য কাজ চালিয়ে গেছেন। নিজের জীবনের পরোয়া না করেও পুরো বাংলাদেশের সকল অন্যায়কে উন্মোচিত করার চেষ্টা করেছেন, যার ফলে তার জীবনে নেমে আসে ডার্ক সাইড, কালো রাতগুলো। কিন্তু কিভাবে তার জীবনে ভয়ঙ্কর কালো রাতগুলো নেমে আসে, তো চলুন দেখে আসি তার জীবনের কিছু ভয়ঙ্কর ভিডিও ফুটেজ।
15 আগস্টের কথা মনে নাই? 15 আগস্টের কথা মনে আছে? তো পুরো গোষ্ঠী ছাপা করে দিছে, পালাইছো তোমরা। 1371 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা কি ফেললেন? এটা কি ফেললেন? দেখবেন আচ্ছা আচ্ছা এটা রেখে দাও, এটা রেখে দাও। হ্যাঁ কোনটা? বাংলাদেশের যুদ্ধ হবে ভারত পাকিস্তান। আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে, আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে থাকবো। 21-এর চোখ এই শোতে ইলিয়াস হুসাইন একজন উপস্থাপক হিসেবে ছিলেন। এটি একটি বাংলাদেশের অপরাধ উন্মোচনমূলক অনুষ্ঠান ছিলেন। এই অপরাধগুলো উন্মোচিত করতে গিয়ে অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় পাওয়ারফুল ক্যাডারের এবং অনেক বড় বড় হিংস্র মানুষের চোখে পড়ে যায়। আর এর আঘাত আরো বিধ্বংসী হয় এই ভিডিওর পরে। 1371 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা কি ফেললেন? দেখবেন আচ্ছা আচ্ছা এটা রেখে দাও, এটা রেখে দাও। হ্যাঁ কোনটা? হ্যালো এটা দিয়ে দাও, এটা। আমি কি এমনি দিছে আওয়ামী লীগ যে একটা কত বড় ফ্যাসিস্টবাদী রাজনৈতিক দল ছিল, যা জনগণ ভালোভাবে জানতে পারে এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এটা সত্য যে বাংলার প্রত্যেকটা মানুষই এটা জানতো। এমন পরিস্থিতির সাথে প্রত্যেকটা মানুষই শিকার হয়েছে, কিন্তু এই দুঃসাহসিকতার সাহস কেউ দেখাতে পারেননি, যা দেখিয়েছিলেন ইলিয়াস হুসাইন। আর এটাই ছিল তার জীবনের ভয়ঙ্কর কালো রাতগুলো নেমে আসার একটা বড় কারণ। এরপরেই শুরু হয় তার জীবনে মৃত্যুর হয়রানি। বারবার ওই সব হিংস্র মানুষদের লালসার শিকার হতে হয়। তার জীবনে মৃত্যুর শত শত হুমকি আসা শুরু করে। হুমকি আসে তাকে গুম করে দেওয়ার, কারণ সে যে ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগের লাল লিস্টে পড়ে গিয়েছিলেন। সিচুয়েশন এমন হয়ে গেছিল যে বাংলাদেশে থাকলে তাকে মরতেই হবে, আর যার ফলে শেষ পর্যন্ত তাকে এই দেশ ত্যাগ করতে হয়। এতগুলো মামলা আমার পক্ষে আমার সম্ভব ছিল না যে এতগুলো মামলা ফেস করা, যে কারণে আমি আমার মনে হয়েছে যে ওই মামলাগুলো ফেস করার চাইতে আমার দেশের বাইরে যাওয়াটাই সুবিধাজনক। কিন্তু যিনি শিশু থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায়নি, তিনি কি এই শুধুমাত্র দেশ ত্যাগের মাধ্যমে দমে যাবেন? না, কখনোই না। আর যার ফলে এর পরবর্তী সময়ে এদেশের প্রত্যেকটি নিপীড়িত মানুষের কাছে হয়ে ওঠেন একজন উজ্জ্বল তারকা। ইলিয়াস হুসাইন আগের যতগুলো অনুষ্ঠানের মাধ্যমে তিনি এদেশের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন, সেগুলো তো ছিল শুধু বৃদ্ধ, চাকুরিজীবী এবং জোয়ান মানুষের জন্য। কিন্তু এর পরের জীবনেতে শুধু বৃদ্ধ, জোয়ান বা চাকুরিজীবী নয়, জনপ্রিয়তা লাভ করে এদেশের পাওয়ারফুল সমাজের কাছে, যার নাম ছাত্র সমাজ। কিভাবে তিনি এদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন? দেশ ত্যাগ করার পরে তার কিছু বন্ধুদের এবং কিছু আত্মীয়দের সাহায্যে চলে যায় যুক্তরাষ্ট্রে, আর সেখানে এদেশের ফ্যাসিস্ট রাজনীতিবিদদের কাছে হয়ে ওঠে আরো হিংস্র। এরপর সকল সোশ্যাল প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গাতে তার নিজস্ব আইডিতে এদেশের অন্যায়ের বিরুদ্ধে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে থাকে, আর যার থেকে অনেক বড় একটা শিক্ষা নেয় বাংলার প্রত্যেকটা মানুষ, যার ফল এখন স্বাধীন বাংলাদেশ। এমন ব্যক্তিত্বকে কখনোই বাংলার মানুষ হারাতে চায় না। আমরা অপেক্ষায় থাকি তিনি কখন বাংলাদেশে আবার ফিরে আসবে, আবার বাংলার মানুষকে বাংলার মাঝে থেকে শিক্ষা দিতে পারবে। আমরা বারবার এমন মনুষ্যত্বকেই চাই যিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আজকে এতটুকুই, জানি না ইলিয়াস হুসাইন এই ব্যক্তিত্ব সম্পর্কে কতটুকু আপনাদের জানাতে পারলাম, তবে তার জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কেই জানানোর চেষ্টা করেছি। এমন আরো অনেক বড় বড় মহিয়সী ব্যক্তিদের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে বলছি একটা লাইক করেন এই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি তাহলে আরো অনেক কথাই আপনাদের সাথে হবে। আল্লাহ হাফেজ।